ওনারা নিজেদের ফ্ল্যাটে ফিরতেই হঠাৎ মিঠিদের ফ্ল্যাটের বাইরে থেকে শুনতে পেলেন মোশাররফ সাহেব আর মনিরা খাতুন ভীষণ ঝগড়া লেগেছেন, সম্ভবত কাল রাতের ব্যাপার নিয়ে। ওনাদেরকে কিছু না বলে ফিরে গেলেন বাসায়। বড় মামি ওনার স্বামীকে বললেন, মেয়েটাকে এইভাবে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে কি ঠিক করেছেন? মতিউর সাহেব বললেন, কি হয়েছে? ছেলেটাকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে, মাথা থেকে পা অবধি কিছুই রাখেনি। নিচে আসার সময় শুনলাম মিঠির বাবা মা ঝগড়া করছে, হয়তো মিঠির বিয়ে নিয়ে। চুপ রইলেন তিনি। মিঠি সুন্দরী, স্মার্ট, মডার্ন মেয়ে, ঢাকার নাম্বার 1 সেরা কলেজে পড়াশোনা করছে, খুব ভালো স্টুডেন্ট মিঠি। তাছাড়া ক্যারিয়ার গড়লে আরও ভালো জায়গায় ভালো পাত্রের সাথে বিয়ে হতো। ওর সাথে এটা করা ঠিক হয়নি। মিঠি আরও ভালো ছেলে ডিজার্ভ করে আমার মতে। এছাড়াও মেয়েটার বয়স একদম কম। শেহজাদ কি খারাপ ছেলে? আমি তা বলছি না, যার যার অবস্থান থেকে সে উত্তম, তবে মেয়েটার বয়স কম, এখনও ছোট। আমার মতে শেহজাদের সাথে যায় না। তো এতক্ষণ আমায় জ্ঞান দিচ্ছিলে? জ্ঞান দিতে যাব কেন, যা সত্যি তাই বলছি। আর মালিকানা সূত্রে এই বাড়িটা মিঠি ওর বাবার না। যার বাসায় থাকছেন, যার বাড়ি ভাড়া তুলে তার টাকা পয়সায় চলছেন, তার সাথে কিভাবে এত বড় বেইমানি করতে পারলেন? আর মিঠির আপন মামা জানতে পারলে আপনাকে ছেড়ে দিবে ভেবেছেন? আচমকা কষিয়ে একটা থাপ্পড় মারলেন স্ত্রীর গালে। হতভম্ব হলেন তিনি। বেয়াদব মহিলা! বেইমানি না করলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগতো সবার। এই যে এত বড় বাড়ি, সবটা মেয়েটাকে তার মা দিয়ে গেছে। 18 বছর হলেই এই সম্পূর্ণ বাড়িটা পেয়ে যাবে মেয়েটা। এজন্যই কন্ট্রোলে রেখেছি মেয়েটাকে। আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম, কিন্তু ইচ্ছে করে দেয়নি। মনিরাও চায়নি। তার কারণ, বেশি বড় ঘরে বিয়ে দিলে মিঠি এই বাড়ি পেয়ে গেলে অবশ্যই স্বামীর সলা পরামর্শে দখল করতে চাইবে। তখন আমরা থাকবো কোথায়? তোর বাপের বাড়িতে? এজন্যই শেহজাদের থেকে বিয়েটা দিয়ে দিয়েছি। কারণ ছেলেটাকে মেরে ফেললেও কারো ক্ষমতা নেই আমাদেরকে কিছু করার। আর ছেলেটা চাপা স্বভাবের। দেখো না, মিঠির অত্যাচার সহ্য করে চুপ রয়েছে। এছাড়াও অজপাড়া গাঁয়ের এক সাধারণ পরিবারের ছেলে সে, আমাদের কিছু করতে পারবে না কেউ। আর আমাদের ক্ষমতা সম্পর্কে জানা আছে সবার। গ্রামের ছেলে, আমাদের ক্ষমতার সাথে ওর বাপের সেই সাহস কুলাবে না। ওদের দুজনকেই কন্ট্রোল করছি এজন্যই। আর মিঠির বাবাকে ভয়ভীতি দেখিয়ে সেই ছোট থেকেই কন্ট্রোল করছি, মূলত এই বাড়িটার জন্যই। এত বড় বাড়ি কিভাবে ছেড়ে দেই? মাসে কত লাখ টাকা ভাড়া আসে এই বাড়ি থেকে, সেই খবর আছে তোমার? আর মনিরাকেও এজন্য জোর করে বিয়ে দিয়েছি আমার চাচাতো ভাই অর্থাৎ মোশাররফের কাছে। মোশাররফ তো বিয়েই করতে চায়নি। মরা বউয়ের স্মৃতি আঁকড়ে পাগলের মতো রয়েছিল। আর শেহজাদের সন্তান হবে না, তাই মিঠিও মা হতে পারবে না, তাই বাড়িটাও তাদের সন্তানরা পাবে না। এজন্যই যেভাবেই হোক শেহজাদের কাছে মিঠিকে রাখতেই হবে। কিন্তু মিঠি তো ডিভোর্স দিতে চাইছে শেহজাদকে, মানতে চাইছে না। শেহজাদের ঘরের মধ্যে ভাঙচুর করে লণ্ডভণ্ড করে দিয়েছে। করুক, সেটা তাদের ব্যাপার, এটা আমাদের দেখার বিষয় নয়। আসল কথা হলো, মিঠির 18 বছর পূর্ণ হওয়া অবধি ডিভোর্স করানো যাবে না। 18 বছর পূর্ণ হলেই কৌশলে দলিলে সাইন করিয়ে নিব। এরপর ডিভোর্স হলে আরও ভালো, কারণ মিঠির দেনমোহর 50 লাখ করেছি। মিঠি তো নিবে না, আর নিতে দিবও না, তাই ওই টাকাটাও আমরা পাবো। চুপ করে রইলেন তিনি। আজকাল মানুষ দুর্বলের সাথে বীরত্ব দেখায় আর সবলের সাথে চামচামি করে। এই সমাজে কিছু মানুষ রূপে অমানুষ আছে, যাদের উপর থেকে কখনো চেনা যায় না। যেমন এই মানুষগুলো অন্যকে ঠকিয়ে নিজেকে সঠিক মনে করে, আর অমানুষও হয়েও সমাজের চোখে নিজেকে মানুষ
সমাজের চোখে নিজেকে মানুষ দাবি করে। ওনার ইচ্ছে করছে সব শেহজাদ আর মিঠিকে বলে দিতে, অন্তত মিঠির মায়ের বাড়িতে থেকে তাদের পুরো বাড়ির ভাড়া তুলে খেয়ে পড়ে। আবার এত বড় বেইমানি মিঠির মামির সহ্য হলো না। একটা নিরীহ নিরাপদ ছেলেকে ঠকানো হলো। মিঠি না হয় ডিভোর্স দিয়ে চলে যাবে, তার সমস্যা হবে না, মেয়ে সুন্দরী আছে, ভালো একটা জায়গায় বিয়ে হয়ে যাবে। কিন্তু বিনা দোষে নিরীহ সহজ সরল ছেলেটাকে ঠকানো হলেও 50 লাখ টাকা দেনমোহর দেওয়া চারটেখানি কথা না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্বামীর এই সব অপকর্ম আজ অনেকগুলো বছর যাবৎ দেখে আসছেন তিনি, কিন্তু প্রতিবাদ করতে পারেন না। প্রতিবাদ করতে গেলেই মার খেতে হয়। মাঝে মাঝে উচিত জবাব দিতে গিয়েও চুপ হয়ে যান তিনি, কারণ তিনি জানেন তিনি বললে হয়তো অল্পই বলতে পারবেন, এর বেশি না। আল্লাহর উপর ছেড়ে দিলে তিনি এর উত্তম বিচার করবেন, সেই আশায় চুপ থাকেন। আল্লাহর ধরা বড় ধরা, তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না। ওনার বিচার অনিবার্য, আর সেদিনের অপেক্ষায় আছেন তিনি। বাটন ফোন থেকে বুয়াকে কল করে ডেকে আনলো শেহজাদ। বাসার অবস্থা দেখে গা গুলিয়ে উঠল বুয়ার নিজেরই। একদিনেই কি হাল অবস্থা করেছে। কালও সুন্দর করে ধুয়ে মুছে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে গেছে। শেহজাদ খুবই নাক মুখ তোলা মানুষ। কালো হলে কি হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে থাকতে পছন্দ করে। সব ঝেড়ে মুছে পরিষ্কার করে ধুয়ে রান্না বান্না করে দিয়ে গেল বোয়া। যদিও বোয়ার হাতের রান্না শেহজাদ কখনো খায়নি কিংবা পছন্দ করে না, কিন্তু এখন তো শবনম নেই, তাই বাধ্য হয়ে খেতে হবে। এছাড়াও মিঠি খেলেও সে খায়নি, তাই একসাথে দুপুরে খেয়ে বিশ্রাম নিল। সন্ধ্যার আগে ঘুম ভাঙল মিঠির। কিছু না বলে চুপচাপ শুয়ে রইল আর নীরবে কান্না করলো। শেহজাদ দেখতে পেলেও কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। কিছু জিজ্ঞেস করতে নিলেই তো খেপে উঠবে খ্যাপা রানী, তাই চুপ রইল। রাতে সব কিছু ওভেনে গরম করে টেবিলে সাজালো। ঘুম ভেঙেছে তোমার? মৌন রইল মিঠি। বলছি উঠে ফ্রেশ হয়ে নাও, দুপুর থেকে কিছু খাওনি, এখন খাবার খাবে। কিছু বলল না মিঠি, চুপ করে শুয়ে রইল। সংকোচ বোধ করে মিঠির কপালে হাত রাখতেই চমকে উঠল। শরীরে এখনো ভীষণ জ্বর। অসময়ে বৃষ্টিতে ভেজার কারণে জ্বর ছাড়ছে না। ভাবল কাল ডাক্তারের কাছে নিয়ে যাবে। হঠাৎ হাঁচি দিল মিঠি। ঠান্ডা লেগে গেছে মেয়েটার। হাত ধরে উঠিয়ে বসালো। মুখের সামনে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিল। চলো ফ্রেশ হবে, তোমার শরীরে জ্বর এসেছে। কর্ণপাত করল না মিঠি। একবার শক্ত গলায় বলল, ওঠো ফ্রেশ হও। এবার উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। শেহজাদ বুঝতে পারল মিঠির সাথে নরম হয়ে কথা বললে গুরুত্ব দেয় না। সিদ্ধান্ত নিল নরম কথায় কাজ না হলে এখন থেকে শক্ত কথার আশ্রয় নিবে। টেবিলে চলো, খিদে নেই। বিরক্ত হলো শেহজাদ। ঘাড় তেড়া মেয়ে একটা, সব কিছুতেই ঘাড় তেড়ামি স্বভাব। হাত ধরে টেবিলে এনে চেয়ারে বসালো। প্লেটে ধোয়া ওঠা গরম ভাত বেড়ে 1 পিস বেগুন ভাজা আর 1 পিস লেবু দিল। বৃষ্টির দিন গরম গরম বেগুন ভাজা আর লেবু দিয়ে ভাত মাখিয়ে খেতে নিশ্চয়ই ভালো লাগবে তোমার, আর জ্বরের মুখে আরও ভালো লাগবে। নাও ট্রাই করো। আর এই সপ্তাহখানিক বাসার রান্না খাই না বলে বাজার করাও হয় না। এতদিন রেস্তোরাঁয় খেতাম। বুয়ার হাতের রান্না আমার পছন্দ নয়, তবে আজ না পারতেই খেতে হচ্ছে। আর আজ যা ছিল ফ্রিজে তাই দিয়ে চালিয়ে নিচ্ছি। পায়ের ব্যথায় বাজারও করতে পারিনি। মৃদু হাসল শেহজাদ। কিছু বলল না মিঠি, তবে শেহজাদের জন্য খারাপ লাগলো। খেতে ইচ্ছে করছে না তার। ভাত নাড়াচাড়া করছে। বিরক্ত হলেও শেহজাদ চুপ রইল। মিঠির প্লেট টেনে নিয়ে লেবুর রস মাখিয়ে খুব সুন্দর করে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত মাখিয়ে বলল, হা করো। ভনিতা করল না মিঠি, একটু এগিয়ে হা করল। কথা শোনায়
শেহজাদের ভালো লাগলো। আস্তে আস্তে খুব যত্ন নিয়ে খাওয়াতে লাগলো। মিঠির ভালো লাগছে খেতে। এক পিস ইলিশ ভাজা নিতেই মিঠি বলল, ইলিশ মাছ খায় না কেন? কাটা গলায় আটকে। এমনভাবে বলল মিঠি শেহজাদের কাছে ভীষণ আদুরে লাগলো। পছন্দ করো? মাথা নাড়ালো সে। পছন্দ করে। মৃদু হাসলো শেহজাদ। মিঠি তাকালো। শেহজাদ খুব সুন্দর করে হাসে। কালো মানুষের অনেক ক্ষেত্রে হাসি সুন্দর কিংবা চোখ সুন্দর অথবা মুখটা মায়াবী হয়। শেহজাদের হাসি সুন্দর আর মুখটা মায়াবী। দাঁতগুলো মুক্তোর মতো ধবধবে সাদা। তবে দাঁতের গঠন খুব সুন্দর। খুব যত্ন নিয়ে আস্তে আস্তে কাটা বেছে মিঠিকে ইলিশ ভাজা খাওয়ালো। জ্বর মুখে গরম ভাতের সাথে বেগুন ভাজা ইলিশ ভাজা খেতে মিঠির খুব ভালো লাগলো। সে খুব তৃপ্তি নিয়ে খেলো। হঠাৎ একটা হাফ প্লেটের দিকে ইঙ্গিত করে জিজ্ঞেস করলো, এটা কি? এটা কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো ভাজা। বৃষ্টির দিনে ইলিশ, বেগুন, কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমি খুব পছন্দ করি। ও, খেয়েছো কখনো? না। ট্রাই করবে একবার? মাথা নাড়ালো মিঠি। মৃদু হাসলো শেহজাদ। কাঁকরোল, পটল আর মিষ্টি কুমড়ো ভাজা দিয়ে আস্তে আস্তে ভাতের সাথে মেখে মিঠিকে খাওয়াতে লাগলো। কেন যেন শবনমকে মনে পড়ছে। মুখটা হঠাৎ মলিন হয়ে গেল। শবনম খুব যত্ন নিয়ে শেহজাদের জন্য এইসব করত। শবনম জানতো শেহজাদ বৃষ্টির দিনে খিচুড়ির সাথে মাংস, নানান রকমের সবজি ভাজা, ভর্তা এইসব পছন্দ করত। খুব যত্ন নিয়ে করত শবনম। একটা দীর্ঘশ্বাস ফেলল। মলিন হেসে মিঠিকে খাইয়ে তারপর মাংস দিয়ে খুঁটে খুঁটে খাওয়াতে লাগলো। মিঠির ভালো লাগলো। শবনমকেও এইভাবে খাওয়াতেন। আপনার পূর্ব থেকে এক্সপেরিয়েন্স আছে, তাই না? মুখ ফসকে সবে হ্যাঁ বলতে নিল শেহজাদ। আসলেই খাওয়াতো। তারা খুব সুখী ছিল, কিন্তু সন্তানের জন্যই তাদের সুন্দর সম্পর্কটাই চির ধরেছিল। নিজেকে সামলে পরক্ষণেই বলল, আরে না, আমার এত সময় কোথায়? সারাদিন অফিসে থাকতাম। হিসাব নিকাশের কাজ করতে হতো বসে বসে। একটু এলোমেলো হলেই মাথা গরম থাকতো। তাছাড়া সেই অফিস থেকে বাসায় ফিরতাম রাত 11টা, সাড়ে 11টায়। খুব ক্লান্ত থাকতাম। কোনো মতে খেয়ে ঘুমিয়ে পড়তাম। মূলত এজন্যই স্বাস্থ্য বেড়ে গেছে আমার। তাছাড়া ওকে খাওয়ানো তো থাক দূরের কথা, সময়ও দিতে পারতাম না। এছাড়াও তুমি তো আমার থেকেও বয়সে খুব ছোট, আর তোমাকে প্রিন্সেস ডলের মতো দেখতে লাগে আমার কাছে। আর ভীষণ আদুরেও লাগলো। তাই ইচ্ছে করলো তোমাকে খাইয়ে দিতে। আমি আবার যাকে তাকে খাওয়াই না। এই ফার্স্ট তোমাকেই খাওয়ালাম। তাছাড়া দেখো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যে আমরা দুজন শুধু, তাও আবার একসাথে ডিনার করতে বসেছি। খুব সুন্দর শীতল একটা রোমান্টিক ওয়েদার। তাই ভাবলাম এত সুন্দর ওয়েদার তো মিস করা যায় না, বরং কাজে লাগাই। শেহজাদের কথাগুলো মিঠি বিশ্বাস করলো না কিনা কে জানে, তবে তার মুখের দিকে তাকিয়ে রইল। এক পলক তাকালো শেহজাদ। দেখলো কি সুন্দর মায়াবী বড় বড় টানা টানা একজোড়া চোখ। মেয়েটার এত সুন্দর চোখ জোড়ার দিকে তাকিয়ে এক জনম পার করে দেওয়া যাবে কোনো অভিযোগ ছাড়াই। চোখ নামিয়ে ফেলল শেহজাদ। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মেয়েটাকে চিত্রনায়িকা সুনেত্রা উপাধি দিলেও বোধহয় শেহজাদের কাছে কম পড়ে যাবে। এত বড় বড় মায়াবী চোখের সে কি গভীর চাহনি। ওর কথা না তুললেই ভালো। ও তো নেই, ওর কথা তোলাটাও বোকামি। আর সে আমার অতীত, আমার জন্য পরনারী। তাকে ভাবাটাও এখন আমার জন্য পাপ। তার কথা ভুলে যেতে চাই মিঠি। প্লিজ আমাদের মধ্যে ওর কথা টেনে নিয়ে এসো না। মিঠি যেমন তাই তাকে তেমন করে বুঝিয়ে দিল। তার মনের খবর মিঠিকে জানতে দেওয়াটা বোকামি। তার মনে কি আছে সেটা শুধু সে জানবে। মিঠিকে তার মতো বুঝ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করল। তবে মিঠির ভাবমূর্তির উপলব্ধি করতে পারল না শেহজাদ।
কখন না জানি রণচণ্ডীর রূপ ধারণ করে ভাতের প্লেট তার গায়ে ছুঁড়ে মেরে দেয়। এই মেয়ের তো আবার ছোড়াছুড়ির অভ্যাস, যা পাবে ছুঁড়ে দিবে। এবার কোথায় গিয়ে অ্যাটাক হলো তার চিন্তাও করবে না। ভেতরে ভেতরে আতঙ্কিত হলো শেহজাদ। হঠাৎ আইডিয়া করলো নারীদের রূপের প্রশংসা করলে তারা মোমের মতো গলে যায়। এটা শেহজাদ খুব ভালো করে জানে, কারণ শবনমকেও যখন প্রশংসা করত তখন শবনমও গলে যেত। নিজেকে ধাতস্থ করলো। তোমার চোখ জোড়া ভীষণ সুন্দর, সত্যি এমন চোখ কোথাও দেখিনি। কে বলেছে? আমি। তবে তোমাকে সুনেত্রা উপাধি দিলে মন্দ হবে না। আল্লাহ প্রদত্ত তুমি উত্তম নেত্রের অধিকারী। শবনমকেও সুনেত্রা ডাকতেন। শেহজাদ বুঝতে পারল মিঠি এখন তেতে উঠবে। আরে ওর চোখ সুন্দর নাকি? ওর চোখগুলো গরুর মতো দেখতে। আর যাকে তাকে এত সুন্দর একটা নাম দিলে হয়ে গেল নাকি? যে যেটার যোগ্য তাকে সেটাই বলতে হয়। আমার মতে তুমি সুনেত্রের অধিকারী, তাই তোমাকে সুনেত্রা উপাধি দেওয়াটা ভুল হবে না। তবে তুমি চাইলে তোমাকে সুনেত্রা বলে ডাকতে পারি। নামটা তোমার চোখের সাথে পারফেক্ট আর স্পেশাল। তাছাড়া আমার কাছে তোমার চোখ জোড়া ঠিক চিত্রনায়িকা সুনেত্রার মতোই লাগছে দেখতে। সুনেত্রার চোখের গঠন, কাঠামো, আকৃতি আর আইল্যাশ ঠিক যেমন রঙের তোমারটাও সেম একই রকমের। হয়তো আমি ঠিক চোখের আইল্যাশটার কালার বলতে পারছি না, কিন্তু ঠিক সেই রকম, এবং চোখের আকৃতি গঠন সেম একই রকম। ইয়া বড় বড় জীবন্ত মায়াবী চোখ তোমার। তোমার চোখগুলো যেন কথা বলে। চট করে শেহজাদের চোখের দিকে তাকালো মিঠি। নিজের জন্য মুগ্ধতা দেখতে পেল। দ্রুত চোখ নামিয়ে ফেলল। মিঠির মনে হলো শেহজাদ মিথ্যা বলেনি। এমনিতেই সবাই বলে তার চোখ জোড়া সুন্দর। বিশ্বাস না করলেও শেহজাদের মুখ থেকে শুনে এবার শিওর হলো। তবে শেষ কথাটায় মিঠির কেমন যেন অচেনা একটা অনুভব হলো। আর খাবো না, এটাই শেষ। মুখে নিল মিঠি, পানি পান করে উঠে গেল। দ্রুত নিজের খাবার শেষ করলো শেহজাদ। সব গুছিয়ে রুমে যেতেই দেখলো মিঠি বসে আছে। মেডিসিন খাইয়ে দিল। চোখ পড়ল মিঠির চুলের দিকে। ঠিক পিঠের মাঝ বরাবর লম্বা মিঠির চুলগুলো জটলা পাকিয়ে আছে। কেন যেন শেহজাদের ইচ্ছে করলো চুলগুলো আঁচড়ে দিতে। অবশ্য শবনমকেও আঁচড়ে দিত। এটা শেহজাদের অভ্যাস। শবনমের কথা মনে পড়তেই খারাপ লাগলো। নিজেকে ধাতস্থ করে একটা চিরুনি নিয়ে মিঠির কাছে গেল। মিঠি, আসো তো, তোমার চুলগুলো একটু আঁচড়ে দেই। চট করে অবিশ্বাস্য নয়নে শেহজাদের দিকে তাকালো মিঠি। আপনি চুল আঁচড়াতে পারেন? ফের হ্যাঁ বলতে গিয়ে বলল, আরে না না, তবে তোমার জটলা পাকানো চুলগুলো দেখে একটু আঁচড়াতে ইচ্ছে করছে কেন জানি। আসো একটু আঁচড়ে দেই। চিরুনিটা কার? আমার। শবনমের না তো? আরে না, ওরটা কেন নেব? বরং বারণ করল না মিঠি। শেহজাদু খুব সুন্দর করে সময় নিয়ে চুল আঁচড়াতে লাগলো। একটুও ব্যথা পেল না মিঠি। মিঠির মনে হলো শেহজাদ মেয়েদের চুল আঁচড়ানোতে অভিজ্ঞ। মলিন কণ্ঠে জিজ্ঞেস করলো, শবনমকে ও এভাবে চুল আঁচড়ে দিতেন তাই না? আরে না, ওর চুলগুলো অনেক লম্বা। আমার এত ধৈর্য নেই লম্বা চুল আঁচড়ানোর। আজকে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, শবনমকে যা করতেন আমাকে একদম তা করতে পারবেন না। আচ্ছা, করব না। মেয়েটা আবারও ক্ষেপে উঠেছে। ওই শবনমকে আমি জেলাস ফিল করছি। মৃদু হাসল শেহজাদ। কি সরল স্বীকারোক্তি। মিঠি এখনও ম্যাচিউর হয়নি, তাই এমন ছেলেমানুষি করছে। নিজের জেলাস ফিল করার কথাটাও বলে দিল অবলীলায়। তোমার চুলগুলো ভীষণ সুন্দর মিঠি, একদম ঘন কালো সিল্কি। নীরব রইল মিঠি। সত্যি মিঠির চুলগুলো ঘন কালো, তারের মতো শক্ত
এবং মোটা আর ঝলমলে। আরাম পেয়ে মিঠির চোখ জোড়া মুদে এলো। কেমন দুলছে। আচ্ছা শুয়ে পড়ো, আমি পাশের রুমে আছি, কিছুর প্রয়োজন হলে ডাক দিও, ভয় পেও না। মিঠি শুয়ে পড়ল। শেহজাদ লাইট অফ করে ডোর ভিজিয়ে চলে গেল। তার শরীরটা খুব খারাপ লাগছে, সারা শরীরে ব্যথা। মিঠিকে এই বেলায় কোনো রকম হ্যান্ডেল করেছে, বাকি দিনগুলোতে কি হবে শেহজাদ ভেবে পেল না। তবে বুঝতে পারল অনেক নাটক আর মিথ্যার আশ্রয় নিতে হবে। সোফার উপর শুয়ে পড়তেই ঘুম চলে এলো। মাঝরাতের দিকে ঠাস করে কিছু পড়ার শব্দে আচমকা ঘুম ভেঙে গেল মিঠির। পিটপিট করে তাকাতেই দেখলো বড় সাদা কি একটা তার দিকে আসছে। হঠাৎ তার গায়ে ঝাঁপ দিল। ভয় পেয়ে আচমকা চিৎকার করে উঠল মিঠি। পাশের রুম থেকে মিঠি চিৎকার শুনতেই ঘুম ভেঙে গেল শেহজাদের। এক প্রকার ছুটে এলো। লাইট অন করতেই দেখলো 7 তলার বিড়ালটা মিঠির গায়ের উপর। ভয়ে মিঠি চিৎকার করছে, বিড়ালটাকে সরাতে চাইছে। শেহজাদ বিড়ালটাকে ধরে বাসার বাইরে পাঠিয়ে দিল। দ্রুত হাত ধুয়ে মিঠির কাছে এলো। ভয়ে মিঠি সেন্সলেস হয়ে পড়েছে। মিঠির চোখে মুখে পানি ছেটাতে লাগলো। কিছুক্ষণ পর নিভু নিভু চোখে তাকালো মিঠি। শেহজাদকে দেখতেই কিছু বলতে নিবে তার আগেই বলল, ভয় পেও না, একটা বেড়াল। বেড়াল? হ্যাঁ। এত বড়? কোথা থেকে এসেছে? হ্যাঁ, অনেক বড়। এটা পালা বিড়াল, আর এটা 7 তলার ফ্ল্যাট থেকে এসেছে। তো 5 তলায় কিভাবে এলো? মেইন ডোর তো বন্ধ। ডোর বন্ধ হলেও ও আসতে পারে। লাফ দিয়ে গ্রিল বেয়ে খুব সুন্দর করে নিচ থেকে উপরে কিংবা উপর থেকে নিচে আসতে পারে। আর ব্যালকনি দিয়েই এসে রুমে ঢুকেছে। এই রুমের ডোর খোলা। আর পাশেই দেখো না ব্যালকনি রয়েছে। এটা কিভাবে সম্ভব? আমিও বিশ্বাস করিনি, পরে নিজের চোখেই দেখেছিলাম। ব্যালকনির ডোর খোলা রাখলেই ঘরের মধ্যে ঢুকে পড়ে, বিশেষ করে রাতে বেশি করে এমনটা। দেখি তোমার কোথায় ব্যথা দিয়েছে? হাঁটু উড়ু জ্বলছে, ওখানে খামচে দিয়েছে মনে হচ্ছে। দেখি। সালোয়ার তুলতেই দেখলো মিঠির ফর্সা হাঁটুর চামড়া ছিলে রক্ত বের হচ্ছে। ইস, কি করেছে! আমি কাল আবারও কমপ্লেন করব। এই নিয়ে কয়েকবার করা হয়েছে, তবুও রাতের বেলা বিড়ালগুলো ছেড়ে রাখে। কতবার নিষেধ করেছি এমনটা করতে না। শেহজাদ দেখলো মিঠির চোখে পানি। ব্যথা হচ্ছে? মাথা নাড়ালো। হচ্ছে। মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পেও না, বিড়ালগুলোকে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবুও সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব তোমাকে, চিন্তা করো না। কাটাছেঁড়ার মলম লাগিয়ে দিল। শুয়ে পড়ো, ভয় নেই, আমি ডোর আটকে দিয়েছি, আর আসবে না। লাইট অফ করে শেহজাদ চলে গেল। ভয়ে মিঠি আর ঘুমাতে পারল না। কোনো কারণবশত ভয় পেলে মিঠির শরীর কাঁপিয়ে জ্বর আসে। এমনিতেই জ্বর, এবার আরও পুরো শরীর কাঁপিয়ে জ্বর এলো। মিঠির চিন্তায় ঘুমাতে পারল না শেহজাদ। মিঠির গোঙানির শব্দ পেল। শেহজাদ উঠে এলো। দেখলো মিঠি কাঁপছে, বিড়বিড় করছে, চোখে পানি, কাঁদছেও। মায়া হলো শেহজাদের। বাইরে বৃষ্টিও হচ্ছে খুব। শেহজাদ মাথায় পানি ঢালতে লাগলো। দাঁতে দাঁত লেগে এলো মিঠি। ঠকঠক করে কাঁপছে মেয়েটা। হঠাৎ কারেন্ট চলে গেল। জেনারেটর সুইচ অন করে দেখলো জেনারেটরও নেই। হতাশ শ্বাস ফেলল শেহজাদ। একটা মোমবাতি ধরালো। মিঠির ভেজা চুলগুলো মুছে হাত পা, মুখ এবং শরীরের খোলা অংশগুলোও মুছে দিল যতটুকু পারল। উঠিয়ে ঔষধ খাইয়ে দিল। হঠাৎ মিঠি বলল, আমার মাথা ব্যথা করছে। আচ্ছা, ম্যাসেজ করে দিচ্ছি। হাত পাও ব্যথা করছে, কোমর ব্যথা করছে, সারা শরীর ব্যথা করছে। আমার কেমন লাগছে? খুব খারাপ লাগলো শেহজাদের। বিড়ালটার জন্য এখন মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। রাগ হলো বিড়ালের প্রতি, কিন্তু অবুঝ প্রাণীকে তো কিছু করা যাবে না। সম্পূর্ণ দোষ মালিকের। কাল কয়েকটা কড়া কথা শুনিয়ে আসবে। শাবনামকেও কয়েকবার এমন করেছে। অভিযোগ করার পর থেকে আসতো না, এখন আজ আবার শুরু হয়েছে।
তপ্তশ্বাস ফেলল শেহজাদ। মিঠির মাথা ম্যাসেজ করে, হাত পায়ে কোমরে মলম লাগিয়ে ম্যাসেজ করে দিল, তবে সংকোচ বোধ করল না। মিঠি এখন তার বউ, লজ্জা শরম এবং সংকোচ বোধ করে লাভ কি, তাদের মধ্যে তো সব হয়ে গেছে। শেহজাদ ভর্ণিতা করতে পছন্দ করে না। কিছু কিছু জিনিস আছে জোর করে হলেও আঁকড়ে ধরে রাখতে হয়, নয়তো ছেড়ে চলে যায়। তেমনি প্রিয় মানুষও এমন, দূরে দূরে খাপছাড়াভাবে কিংবা ইগো দেখিয়ে থাকলে সেগুলোও যে কোনো মানুষ হোক কিংবা প্রাণী চলে যাবে। শেহজাদ চায় মিঠি তার কাছে আজীবনের জন্য থেকে যাক, যদিও এটা কেবল তার একপাক্ষিক চাওয়া আর স্বপ্নই বটে। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। আরাম পেতেই অবশেষে চোখ মুদে ফেলল মিঠি। হঠাৎ নিভু নিভু চোখে তাকালো, দেখল মোমবাতির কমলাভ আলোয় শেহজাদকে খুব মোহনীয় লাগছে। মোমবাতির মৃদু তাপে কৃষ্ণবর্ণের মানুষটা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। মিঠির কাছে কি সুন্দর লাগছে। মিঠি তাকিয়ে রইল। কালো মানুষও এত সুন্দর হয়? শেহজাদকে না দেখলে মিঠি জানতই না। দেখল শেহজাদের নাক ঘামিয়েছে, নাকের ডগায় মুক্তোদানার মতো বিন্দু বিন্দু ঘামের কণা। মোমবাতির লালাভ আলো পড়তেই ঘামের কণাগুলো চিকচিক করছে হীরকচূর্ণ পাথরের মতো। ঘোর লেগে গেল মিঠির। আচমকা উঁচু হয়ে শেহজাদের ঘাড়ে হাত রেখে নিচু করে নাকের ডগায় চুমু খেল। হতভম্ব হলো শেহজাদ। হঠাৎ তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। বুঝতে পারল নিশ্চয় মিঠি নিজের মধ্যে নেই, নয়তো এমন কাজ ভুলেও করবে না মেয়েটা। শেহজাদের চোখে চোখ রাখল মিঠি, জড়ালো গলায় বলল, আপনি খুব সুন্দর শেহজাদ, খুবই। শেহজাদের বিশ্বাস হলো না এই কথা, তবে তার কানে প্রতিধ্বনিত হয়ে বাজতে লাগলো কথাটা। হঠাৎ শরীরটাও কেমন গরম হয়ে গেল, আরও ঘামাতে লাগলো। অদ্ভুত আবেশ, অদ্ভুত অনুভূতি ঘিরে ধরল। আপনি ভীষণ সুন্দর শেহজাদ। কালো মানুষ এত সুন্দর হয়? আপনাকে না দেখলে জানতাম না। এত সুন্দর না হলেও পারতেন। শেহজাদ বুঝতে পারল মিঠি অচেতন। হুট করে আবার কি থেকে কি হয়ে যায় শেহজাদ ভয় পেতে লাগলো। এমনিতেই তার সারা শরীর উষ্ণ হয়ে গেছে মিঠির চুমু খাওয়ায় আর কথাগুলো বলাই। যতই যাই হোক সে একজন পুরুষ মানুষ। মিঠি ঘুমাও, কম্পিত গলায় বলল শেহজাদ। মিঠি শুনল না, ফের বলল, আপনি চাঁদের মতো সুন্দর না, কিন্তু তারার মতো সুন্দর, আলোকিত। শ্বাস আটকে রইল শেহজাদ। এমন কথা এর পূর্বে কেউ কখনো বলেনি তাকে। সব নমুনা, কিন্তু মিঠির মুখ থেকে শুনতেই শেহজাদের কেমন অনুভূতি হচ্ছে তা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছে না। শেহজাদের সারা শরীরের কম্পন ছড়িয়ে গেল। মোমবাতির কমলাভ আলোয় শেহজাদকে চমৎকার দেখাচ্ছে মিঠির কাছে। কেমন লোভ লাগছে ঘেমে যাওয়া ওই নাকের ডগাটা। মুক্তোদানার মতো বিন্দু বিন্দু ঘামের কণাগুলো টইটম্বুর হয়ে আছে পুরো নাক জুড়ে। আচমকা উঁচু হয়ে শেহজাদের ঠোঁট জোড়ায় নিচের ঠোঁট ডুবিয়ে দিল মিঠি। ঠিক আগের রাতে যেমনভাবে শেহজাদ করেছে তেমনভাবেই। চোখ বুজতে আচমকা দৃশ্যগুলো মিঠির চোখে ভাসতে লাগলো। মিঠির ছোঁয়ায় বিদ্যুৎ খেলে গেল শেহজাদের পুরুষালীর সর্বাঙ্গে। একরাশ হিমশীতল শিহরণ বয়ে গেল শির দ্বারা বেয়ে। শেহজাদ বুঝতে পারল পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। মিঠি তাকে চাইছে, খুব করে চাইছে, সায় দিতে হবে। আচমকা এক ঝাপটা বাতাস বইতেই হুট করে মোমবাতি নিভে গেল। একে অপরকে আঁকড়ে ধরে গভীর আলিঙ্গনে আবদ্ধ হলো। সকালবেলা ঘুম ভাঙতেই নিজেকে অন্যরকম অবস্থায় আবিষ্কার করল মিঠি। খালি গায়ে উপুর হয়ে শুয়ে আছে শেহজাদ। মিঠি তার বুকের নিচে। হঠাৎ চোখ বুজল। রাতের বেশ কিছু দৃশ্য মনে পড়ল। লজ্জায় ফর্সা গালগুলো রক্তিম আভায় ছেয়ে গেল। শেহজাদের দিকে তাকাতে পারল না। শেহজাদকে
শেহজাদকে সরানোর চেষ্টা করতেই জেগে গেল। উঠে জামাকাপড় ঠিক করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। দেখল চোখ বুজে রয়েছে মিঠি, তবে মুখটা ফাটা বেলুনের মতো চুপসানো। শেহজাদ একটু ঘাবড়ে আছে, মিঠি আবার কখন কি শুরু করে দেয়। এই মেয়ের তো আবার সেধে সেধে ঝামেলা করার অভ্যাস রয়েছে। ছোট মেয়ে বিয়ে করে বেচারা মহা ফ্যাসাদে আছে। আজ কিন্তু তার দোষ নেই, মিঠি নিজেই তাকে কাছে টেনেছে। সে একজন পুরুষ, জৈবিক চাহিদা কম বেশ সবারই থাকে, তারও ছিল। চোখ বন্ধ করে মিঠি শুয়ে রইল। কেমন অস্বস্তি লাগছে তার, বুঝতে পারল শেহজাদ। তাই মিঠিকে স্বাভাবিক করার জন্য বলল, মিঠি ওঠো, বুয়া এসেছে, বিছানা পরিষ্কার করে রুম ঝাড়ু দেবে। উঠে বসল মিঠি। শরীরে তেমন একটা জ্বর নেই, তবে কম। শেহজাদ লক্ষ্য করল মিঠির শরীর ফ্যাকাশে হয়ে গেছে, চোখ মুখ কেমন মলিন দেখাচ্ছে। মিঠি চলো, শাওয়ার নিবে, ব্রেকফাস্ট করে ডক্টরের কাছে যাবে। শেহজাদ স্থির করল মিঠির সাথে সুন্দর স্বাভাবিকভাবে এবং ভালো ব্যবহার করবে, আর প্রয়োজনে শক্ত কথার আশ্রয় নিবে। তাহলে মিঠি কিছুটা লাইনে এসে যাবে। এই যে গোটা একদিনে অনেক পরিবর্তন চলে এসেছে। এজন্যই আমাদের নবীও বলেছেন শত্রুর সাথে সদ্ব্যবহার করতে। মিঠির শরীরে কাপড় জড়িয়ে দিয়ে ওয়াশরুমে নিয়ে গেল, জামা কাপড় আর টাওয়াল দিল। এটা শাওয়ার নিতে পারবে? একা শাওয়ার নিতে পারবে? মনে রইল মিঠি। মাথা ঘুরে পড়ে যাবে না তো? আপনি যান, আমি পারবো। শোনো, ডোর ভিজিয়ে রাখো, লক করো না, এদিকে কেউ আসবে না। মিঠি সায় দিল। শেহজাদ ভয় পাচ্ছে। ঠান্ডা মাথায় মিঠি আবার সুইসাইড অ্যাটেম্প্ট করবে না তো? মেয়েটাকে ঠিক বোঝা যায় না। এই হুট ঝড় বৃষ্টি রোদের মতো। মেয়েটার এক একবার এক এক রূপ। গিজার অন করে দিয়েছি, তুমি শাওয়ার নাও, আমি আছি, ঠান্ডা লাগিও না। শেহজাদ বেরিয়ে এলো। মিঠির ভালো লাগছে যে শেহজাদ তার খুব খেয়াল রাখছে, তাকে কেয়ার করছে, সব দেখিয়ে শুনিয়ে দিচ্ছে। শাওয়ার নিয়ে কিছুক্ষণ পর মাথায় টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো মিঠি। মিঠির দিকে চোখ পড়তেই মুগ্ধ হলো শেহজাদ। এত সুন্দর, স্নিগ্ধ, সতেজ আর মিষ্টি লাগছে মেয়েটাকে। চোখ সরিয়ে নিল শেহজাদ। ততক্ষণে বুয়া সব গুছিয়ে পরিপাটি করে নাস্তাও বানিয়ে টেবিলে দিল। ব্রেকফাস্ট করবে আসো। নীরবে শেহজাদের পিছু গেল মিঠি। ব্রেকফাস্ট শেষে বলল, ডাক্তারের কাছে যাবে? মিঠি সায় দিল। লিফট থেকে বেরুতেই বাড়ির এক একজন এক এক দিক থেকে সিসি ক্যামেরার মতো তাকিয়ে রইল। মিঠির বিব্রত বোধ করলেও শেহজাদ গুরুত্ব না দিয়ে দ্রুত একটা সিএনজি ডেকে উঠে পড়ল। মানুষের কাজই তো সিসি ক্যামেরার মতো নজরদারি করা, কার কি হয়েছে না হয়েছে এইসব দোষ ত্রুটি খোঁজা। তাছাড়া সে কোনো অনৈতিক কাজ করেনি, শরীয়ত অনুযায়ী বিয়ে করেছে। ডক্টরের কাছে নিয়ে গেল মিঠিকে। চেক আপ করে ডক্টর জানালেন মিঠির রক্তশূন্যতা, আর্জেন্ট ব্লাড স্যালাইন দিতে হবে। সাথে সাথে মিঠিকে অ্যাডমিট করে ব্লাড স্যালাইন দিল। মিঠি ঘুমিয়ে পড়তেই নার্সের তত্ত্বাবধানে রেখে শেহজাদ হসপিটাল থেকে বেরিয়ে এলো। মিঠির জন্য শপিং করা লাগবে, তাই এই সুযোগটুকু হাতছাড়া করতে চাইল না। শপিংয়ে গিয়ে শপিং করায় মন দিল। হঠাৎ দূর থেকে শেহজাদকে দেখে ফেলল শবনম। সেও শপিং করতে এসেছে। এই শপিং মলটা তাদের দুজনেরই খুব প্রিয়, সব সময়ই এখান থেকে তারা শপিং করত, তাই দুজনে এখানে এলো। তবে কাকতালীয়ভাবে শেহজাদের সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারেনি শবনম। সন্দিহান হয়ে এগিয়ে এলো, আচমকা জিজ্ঞেস করলো, কার জন্য শপিং করছো? শবনমের স্বর শুনতেই ভড়কে গেল শেহজাদ, তবে স্থির রইল, কোনো প্রত্যুত্তর করল না। শেহজাদের একটাই কথা, শবনম পরক্রিয়া করে স্বেচ্ছায় তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, তার ভালোবাসার মূল্যায়ন করেনি। এখন তার একাকিত্বের জীবনে হুট করে মিঠি এসেছে, আর সেটা যেভাবেই হোক এসেছে।
আল্লাহই হয়তো পাঠিয়েছে কোনো ইস্যু করে। এখন সে মিঠিকে আঁকড়ে ধরে বাঁচতে চায় শেষ পর্যন্ত। শবনমকে আর মনে করে শুকনো ক্ষত তাজা করতে চায় না। শবনম এবার অধিকারের সহিত শেহজাদের বাহু ঝাঁকিয়ে বলল, কিছু জিজ্ঞেস করেছি তোমায়, শুনতে পাও না? তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। ইগনোর করছো? হ্যাঁ। বেশ, শপিং করছো কার জন্য সেটা জানতে চাই। বলতে ইচ্ছুক নই। তুমি আমার সাথে এমনভাবে কথা বলতে পারো না শেহজাদ। তুমি যেতে পারো, বিরক্ত করো না। বিয়ে করে নিয়েছো? আমার ব্যাপারে এত জানার আগ্রহ কেন তোমার? এই তোমার আমার প্রতি ভালোবাসা? তাচ্ছিল্য করল শবনম। মৌন রইল শেহজাদ। বিয়ের কথা শুনলে শবনম সহ্য করতে পারবে না, তাই বলল না। উত্তর দাও শেহজাদ। বিরক্ত করো না শবনম। আমাকে তোমার কবে থেকে বিরক্ত মনে হচ্ছে? শোনো, তুমি আমাকে স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে চলে গেছো। বেশ সুখেই আছো বোঝা যাচ্ছে। আর শোনো, সুখে আছো, আমাকেও থাকতে দাও। সুখে থাকার অধিকার সবার আছে। আমার জীবন নিয়ে আর ইন্টারফেয়ার করো না, কারণ সেই রাইট এখন আর তোমার নেই। তুমি এখন আমার জন্য পরনারী। অনাধিকার চর্চা করো না। সপ্তাহ না পেরোতেই পরনারী হয়ে গেছি? অফকোর্স, ফুঁসে উঠল শবনম। গুরুত্ব দিল না শেহজাদ। কার জন্য শপিং করছো বলো শেহজাদ। বললাম তো, কেউ একজনের জন্য। সেই কেউ একজন কে? শি ইজ আ স্পেশাল পারসন। স্পেশাল ওয়ান। ধক করে উঠল শবনমের বুকটা। তোমার গার্লফ্রেন্ড? অ্যাফেয়ার আছে তোমার? হবে একজন। ও তো আন্ডারগার্মেন্টস নিলে না? কিনবে না? কিনবো না কেন, অবশ্যই কিনবো। মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস, ভুলেই গেলাম। দাঁতে দাঁত চাপল শবনম। শেহজাদ শবনমের সামনে মেয়েদের আন্ডারগার্মেন্টসের কর্নারে ঢুকে গেল। শবনমকে দেখিয়েই কয়েকটা প্যাক করতে বলল। সারা শরীর জ্বলতে লাগলো শবনমের। সে ব্যতীত অন্য কোনো নারীর জন্য শেহজাদ আন্ডারগার্মেন্টস কিনছে শবনমের সহ্য হলো না। এই সবের মানে কি শেহজাদ? জাস্ট বিরক্ত করো না। ফুঁসতে লাগলো শবনম। এই সব কার জন্য কিনছে সে? ডিভোর্স না দিতেই লোকটা আবার কাকে জুটিয়েছে। অশান্তি লাগছে শবনমের। আমি তোমায় বিরক্ত করছি? না, তা নয় তো কি। শপিং থেকে বের হয়ে শেহজাদ কাঁচা বাজারের দিকে গেল। মিঠি আছে এখন। অবশ্যই বাসায় কাঁচা বাজার লাগবে, আবার অফিসেও যেতে হবে। তখন তো বাজার করতে পারবে না, তাই একসাথে এক সপ্তাহের বাজার করে নিল। শপিং ছেড়ে শবনম ফলো করতে লাগলো শেহজাদকে। শেহজাদ অবশ্য খেয়াল করলো না। যা ইচ্ছে তাই করুক, তাতে তার কি। ভালো থাকার জন্য ছেড়ে চলে গেছে, এখন আবার তার কাছে কি? কথায় আছে না, প্রকৃতির শূন্যস্থান পছন্দ করে না, ধুলোবালি দিয়ে হলেও পূরণ করে। কিছু না কিছু কেউ না কেউ শূন্যস্থান পূরণ করে দেয় কিংবা দখল করে নেয়। তবে একজনের শূন্যস্থান হয়তো অন্যজন পূরণ করতে পারে না, তবুও কোনো একভাবে পূরণ হয়ে যায়। আল্লাহও হয়তো তার শূন্য থাকাটা পছন্দ করেনি, কোনো এক ওসিলা করে মিঠিকে পাঠিয়েছে। নিজের জন্য কষ্ট না হলেও মিঠির জন্য কষ্ট হয় শেহজাদের। সব দিক দিয়ে মেয়েটা খুব বাজেভাবে ঠকে গেল। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো শেহজাদের। তবে মিঠি যদি তার কাছে আজীবনের জন্য থেকে যায়, তাহলে সে তার ভালোবাসা দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করবে। বাজারের ব্যাগগুলো একটা রিকশায় তুলে দিল। বাসায় পৌঁছালে কেয়ারটেকার আঙ্কেল নামিয়ে রেখে দিবেন, তাই চিন্তা করল না। আগেও এমনটা করতো। দ্রুত ফার্মেসিতে ঢুকলো। মিঠির জন্য মেডিসিন নিয়ে সবে বেরোতে নিবে, দেখল শবনম দাঁড়িয়ে রয়েছে। তার মানে সে কি মেডিসিন নিয়েছে সব দেখেছে। বেরোতে নেয় শেহজাদ। কার জন্য মেডিসিন নিয়েছো? নজরদারি করা বন্ধ করনি? বলছি কার জন্য? বার্থ কন্ট্রোল পিল
কিনেছো। এই 5 বছরে তুমি তো কখনো আমার জন্য কেননি। শবনমকে এড়িয়ে হাঁটা ধরল। শবনম সামনে গিয়ে দাঁড়ালো। বলো কার জন্য কিনেছো এটা। সামনে থেকে সরো বলছি। আগে বলো আমার থেকে কি কি সত্য লুকিয়েছো। মাথা গরম করো না শবনম, তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। ধৈর্য লিমিটেশন ক্রস করো না। তোমার বেহায়াপনার কারণে আমি কিন্তু রেগে আছি। মাত্র 1 সপ্তাহ না যেতে আমাকে সহ্য করতে পারছো না। জাস্ট ইগনোর করছি তোমায়, বিরক্ত করো না। শবনমের কেমন লাগছে শেহজাদ তাকে এড়িয়ে চলায়। একটা রিকশা ডেকে শেহজাদ উঠে পড়ল। মিঠিকে দেখলে এখন ঝামেলা শুরু করবে। এরপর মিঠি তো তার জীবন আরও লণ্ডভণ্ড করে দিবে। ভুল বুঝবে, মারপিট করতে আসবে। এমনিতেই শবনমের নামটাও শুনতে পারে না। শেহজাদকে ফলো করলো শবনম। শেহজাদ রিকশা থেকে নেমে অন্যদিকে চলে গেল। শবনম আর খুঁজে পেল না। ফোন করলো শেহজাদের বন্ধু প্লাস কলিগ আকাশকে। ফোন দিয়ে জিজ্ঞেস করলো শেহজাদের কোনো অ্যাফেয়ার কিংবা বিয়ে করেছে কিনা, কিন্তু আকাশ কোনো ইনফরমেশন দিতে পারল না। হতাশ হলো শবনম। হসপিটালে ফিরল শেহজাদ। দেখলো মিঠে তাকিয়ে রয়েছে। স্যালাইন শেষ পর্যায়ে প্রায়। মুখ সরিয়ে নিল মিঠি। শেহজাদ বুঝতে পারল না মিঠি কি রাগ করেছে কোনো কারণে। তুমি কি রেগে আছো মিঠি? এতক্ষণ কোথায় ছিলেন? একটু কাজ ছিল। স্যালাইন শেষ হতেই উঠিয়ে বসালো। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বলল চলো ফিরে যাই। মৌন রইল মিঠি। হসপিটালের পাশে একটা ক্যাফে দেখতে পেল। চলো কিছু খাবে, নিশ্চয় খিদে পেয়েছে। পার্সেল করে নিন, এখন খেতে ইচ্ছে করছে না। কথা বাড়ালো না শেহজাদ। অসতর্কতাবশত শবনমের চোখে পড়লেই আগুন লাগবে দুদিক থেকে। আগে মিঠিকে হ্যান্ডেল করা প্রয়োজন। মিঠি ঠিক থাকলে আর কোনো ভয় নেই। দ্রুত বেশ কিছু স্ন্যাক্স পার্সেল করে একটা সিএনজি ডাকতেই মিঠি বলল রিকশায় করে যাব। এখন না, এখন তুমি দুর্বল, ঝাঁকি খেয়ে পড়ে যেতে পারো। নীরব রইল মিঠি। দুজনে সিএনজিতে উঠে পড়ল। বাসায় পৌঁছতেই শেহজাদ মেডিসিন বের করে মিঠির হাতে দিল। এটা খেয়ে নাও। কিসের মেডিসিন এটা? সে তুমি বুঝবে না। না বললে আমিও খাবো না। ধমকে উঠল শেহজাদ। ভয় পেয়ে মিঠি খেয়ে নিল। দেখল শেহজাদ কিছু মেডিসিন গুছিয়ে রাখছে। হঠাৎ একটা মেডিসিন দেখতেই হাতে তুলে নিল। এটা দিয়েছেন আমাকে? হ্যাঁ। আপনি তো নাকি সন্তান জন্মদানে অক্ষম, তো আমাকে পিল খাওয়াচ্ছেন কেন? প্রতিউত্তর করল না শেহজাদ। 1-2 দিন পর ব্রেকফাস্ট করে রেডি হলো মিঠি। তাকে রেডি হতে দেখে শেহজাদ জিজ্ঞেস করলো রেডি হচ্ছ যে? আমার ফ্ল্যাটে ফিরবো। তোমার আব্বুর বাসায়? না, আমি উত্তরা থাকি, ওখানে ফিরে যাব, কলেজ খুলেছে। আচমকা শেহজাদের সারা শরীর অসাড় হয়ে এলো। মিঠি ফিরে যাবে, কিন্তু তার খারাপ লাগছে কেন? এখান থেকেই কি তবে তাদের জীবনের মোড় ঘুরে যাবে? মিঠি কি আর আসবে তার কাছে? মিঠিকে যেতে দিতে ইচ্ছে করছে না। আচমকা বলে ফেলল আজ না গেলে হয় না? না মানে বলছি আরও কিছুদিন থেকে যেতে। কাল থেকে কলেজ খুলেছে, সম্ভব নয়। শেহজাদের বুকটা ধুকপুক করছে কেমন। মিঠি সম্পূর্ণ রেডি হয়ে বলল আসছি। একা যেতে পারবে? হ্যাঁ, আমার গাড়ি আছে, ড্রাইভার গাড়ি বের করেছে। বলছি তুমি সেদিন রিকশায় চড়তে চেয়েছিলে, আমি না হয় তোমায় পৌঁছে দেই, ড্রাইভারকে নিষেধ করে দাও। আপনার অফিসে দেরি হয়ে যাবে না? সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিব। আচ্ছা চলুন। শেহজাদ রেডি হয়ে মিঠিকে নিয়ে বেরিয়ে গেল। মিঠির ফ্ল্যাটের সামনে রিকশা থামল। বিদায় নিয়ে মিঠি চলে গেল, কিন্তু শেহজাদকে ভেতরে যেতে বলল না। খারাপ লাগলেও শেহজাদ প্রকাশ করল না। উপর থেকে শেহজাদ মিঠিকে একসঙ্গে দেখল তার বান্ধবী অনন্যা। মিঠি ব্যালকনিতে এসে দেখল শেহজাদ এখনও দাঁড়িয়ে রয়েছে। মৃদু হেসে ভিতরে চলে গেল। লোকটা কে মিঠি? তোর দুলাভাই। মানে? দুলাভাই বুঝিস না? তোর স্বামী। কি বলিস? মাথা ঠিক আছে তোর? বাসায় বেড়াতে গিয়ে একসাথে বিয়ে করে এসেছি। অনন্যা?
অনন্যার বিশ্বাস হলো না। তোর কি হয়েছে বলতো মিঠি, কি হবে? তোকে কেমন যেন লাগছে, চিনতে পারছি না। আমার আবার কি হয়েছে? মানে আমাদের পুরো কলেজে তুই ক্রাশ গার্ল অ্যান্ড বেস্ট গার্ল, আর সেই তুই কি না কালো ভুঁড়িওয়ালা একজন মানুষকে বিয়ে করেছি, তাই না? মানে ওটাই। তিনি কালো বলে কি মানুষ না? তা কেন বলবো? তো ডাউট করছিস কেন? বলতে চাইছি তোর পেছনে এত এত ছেলে ঘুরে, তুই পাত্তা দেস না। আর সেই কি না অমন মানুষকে বিয়ে করলি, ওটা কিভাবে সম্ভব? অনন্যার অনন্যার ভাব ভঙ্গিমা দেখে হা হা করে হেসে উঠল মিঠি। একটা কথা শুনলে তুই চমকে যাবি অনন্যা। কি সেটা তাড়াতাড়ি বল। আমরা লাভ ম্যারেজ করেছি। অসম্ভব। আরে সত্যি বলছি। বিশ্বাস না হলে তোর দুলাভাইকে জিজ্ঞেস কর। মিঠি তুই একদম ফাজলামি করবি না কিন্তু। আমি শিওর যে তোর কোনো বয়ফ্রেন্ড কিংবা পছন্দ অথবা প্রেম ছিল না। এতদিন তোর থেকে লুকিয়ে রেখেছি, আজ সারপ্রাইজ দিয়েছি এজন্যই। এটা কিভাবে সম্ভব মিঠি? তুই তো কোনো ছেলেকেই পাত্তা দিতি না। উনি কালো চাঁদের মতো সুন্দর নয়, কিন্তু তারার আলোর মতো সুন্দর। অন্যকে হতভম্ব করে অনন্যাকে হতভম্ব করে মিঠি ওয়াশরুমে ঢুকে গেল। বেশ কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে মিঠি বেরিয়ে এলো। অনন্যা খেয়াল করলো মিঠির চোখ মুখ লাল এবং চোখ মুখ ফুলে গেছে। মিঠির চোখগুলো লাল এবং চোখ মুখ ফুলে গেছে। মিঠি বেডের উপর বসলো। অনন্যা পাশে বসে কাঁধে হাত রাখলো, মলিন গলায় ডাকলো, মিঠি। কেঁদেছিস? না। তোকে জোর করে বিয়ে দিয়েছে ওই মানুষটার সাথে? না। সত্যি বল। বললাম তো কিছু হয়নি মিঠি। হ্যাঁ, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস? আমাদের লাভ ম্যারেজ অনন্যা, ওনাকে পছন্দ হয়ে গেছে তাই বিয়ে করে নিয়েছি। আর বিয়ে তো একদিন করতেই হতো। একটা বারও জানাসনি যে? তুই তো এমন মেয়ে না, তোর পেটের সব কথা আমি জানি, মনে ছিল না। আচ্ছা থাক, সেটা তোর পার্সোনাল ব্যাপার। তবে এটাই বলবো, মনের বিরুদ্ধে এই সম্পর্কে থাকার প্রয়োজন নেই। নিজের ক্যারিয়ার গড়লে অনেক কিছু করতে পারবি, ভালো পাত্রের কাছে বিয়ে বসতে পারবি, বিদেশে গিয়ে সেটেলড হয়ে একটা বিলাসবহুল জীবন কাটাতে পারবি। বিলাসবহুল জীবন লাগবে না, একটু শান্তিতে থাকা যাবে এমন জীবন হলেই চলবে। আমি তো ছোট থেকেই বিলাসবহুল জীবন পেয়েছি অনন্যা, আর প্রয়োজন নেই। মিঠি নিজের ঝুলিতে কিছু না থাক, শুধু আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখা প্রয়োজন বলে মনে করি। সব জায়গায় নিজেকে বটবৃক্ষের মতো বিস্তার করা উচিত নয়, কারণ তীব্র যন্ত্রণায় ডাল ভেঙে যেতে পারে। দেখা গেল শেকড় এত দূর বিস্তৃত যে না পারছিস সয়ে থেকে যেতে, না পারছিস চলে আসতে। যা করবি ভেবেচিন্তে কর। তোর কিন্তু লক্ষ্য অনেক দূর। আত্মসম্মান বিসর্জন দিয়ে বোকার মতো এই সম্পর্কে আটকে থাকাটা ঠিক হবে না, পরে কিন্তু পস্তাবি। শেহজাদ অফিসে ফিরে যায়। লাঞ্চ আওয়ারে খেতে বসে আকাশ ওকে জিজ্ঞেস করলো, এই কয়দিন আসিসনি যে? একটু অসুস্থ ছিলাম। ও, শবনম ফোন করেছিল? কেন? তোর কোনো অ্যাফেয়ার আছে কি না, বিয়ে করেছিস কি না ইত্যাদি। ওহ, হঠাৎ এসব জিজ্ঞেস করার মানে কি? আমি কি জানি। সত্যি তোর অ্যাফেয়ার আছে? না, বিয়ে করেছি। কি? হ্যাঁ। কাকে? আছে একজন। জানালি না কেন? মনে ছিল না। তাহলে শবনমের সন্দেহ ঠিক বলে দিব? হ্যাঁ বলিস। এটাও বলে দিস আমাকে যেন নজরদারি না করে, আমি বিরক্ত তার উপর। দোস্ত, এটা কিভাবে সম্ভব বলতো? কোনটা? ডিভোর্সের এখনও 10 দিন হয়নি আর তুই বিয়েই করে ফেললি? আমি তো ভাবলাম সারা জীবন শবনমের শোকে দেবদাস হয়ে থাকবি, বিয়ের নাম মুখেও তুলবি না। শোক করার কি আছে? সে ভালো থাকার জন্য পরকীয়া করে চলে গেল, এখানে আমার দোষ কোথায়? আমি তো যেতে বলিনি। আর আমি শোক করেছিলাম তার জন্য 1 সপ্তাহ। আর করব না। বিয়ে করেছি, এবার মুভ অন করব। সে যেমন ভালো থাকতে চায় আমিও ভালো থাকতে চাই। তার যেমন ভালো থাকার অধিকার আছে তেমন আমারও। আমি ওর কোনো বিষয়ে ইন্টারফেয়ার করি না। ও কেন করছে? ও তো কোনো
ওর তো কোনো রাইট নেই আমার উপর। তোকে ছেড়ে যাবে না কি করবে? স্বার্থপরের মতো কথা বলছিস কেন শেহজাদ? কি বললাম স্বার্থপরের মতো কথা? তুই ওকে মাটিতে সাথ দিতে পারিসনি, তাই বাধ্য হয়ে শবনম তোকে ছেড়ে গেছে। তাই বলছিস তুই বলছিস মুভ অন করবি? দেখা যাক কে স্বার্থপর, কে কোন স্বার্থের জন্য কাকে ছেড়ে চলে গেছে। তপ্তশ্বাস ফেলে আকাশ শবনমকে ফোন করে বিয়ের কথা বলে দিল। সাথে সাথে শেহজাদকে অনবরত ফোন করতে লাগলো শবনম। পিক করলো না শেহজাদ। রাতে অফিস থেকে বাসায় ফিরতেই গেট দিয়ে ঢোকার সময় মুখোমুখি হলো মোশাররফ সাহেবের সাথে। সালাম দিল শেহজাদ। মিঠি কোথায়? ফিরে গেছে মানে কখন? আজ সকালে। আমাকে জানাওনি যে? মিঠি আপনাকে জানায়নি? না, আমি তো এত কিছু জানতাম না। ও বলেনি রাগের কারণে, কিন্তু তুমি তো একটাবার বলতে পারতে। মাথা নুয়ে ফেলল শেহজাদ। সরি আঙ্কেল, আসলেই তখন এত কিছু মাথায় ছিল না। ও হুট করে রেডি হয়ে গেছে, চলে যাচ্ছিল, সেই বলে কয়ে আমি দিয়ে এসেছি। তপ্তশ্বাস ফেলল মোশাররফ সাহেব। মিঠি ভীষণ রাগী মেয়ে, ঠান্ডা মাথায় উল্টোপাল্টা কিছু করে ফেলবে। ওকে তুমি যেতে দিলে কেন? আমার তো ভয় হচ্ছে। শেহজাদের বুকটা ধক করে উঠল। আসলেই তো এত কিছু ভাবেনি সে। এ দুদিন তো স্বাভাবিকই ছিল। ঝড় আসার আগে পরিবেশ নীরব থাকে। আর শোনো, মিঠির 18 বছর হয়নি, তাই তোমাদের রেজিস্ট্রেশন এখনও হয়নি, তাই তোমাদের ডিভোর্স করিয়ে দিতে চাই। মৌখিক তালাক দিলেই হবে, আর দেনমোহর লাগবে না। তোমাকে খারাপ ছেলে বলছি না, কিন্তু মিঠি তোমাকে মানবে বলে মনে হয় না। তাই ঝামেলার কি দরকার? ডিভোর্স হয়ে গেলে তোমরা মুক্ত। তুমি দেখে শুনে বিয়ে করে সংসারী হও। মিঠি এখনও ছোট, বয়স হয়নি, ওর ফিউচার আছে, ক্যারিয়ার আছে, একটা স্বপ্ন আছে। আমি চাই না আমার মা মরা মেয়েটার কিছু একটা হয়ে যাক। মা মরা মেয়ে, ভাই ও নেই, তাই ওর নিজের ক্যারিয়ার গড়া প্রয়োজন। আমি কখন বাঁচি মরি। শেহজাদকে কিছু বলতে না দিয়ে মোশাররফ সাহেব বেরিয়ে গেলেন। মেয়ের কাছে যাবেন এখন। হঠাৎ মতিউর রহমানের মুখোমুখি হলেন। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? মেয়ের কাছে। মিঠি কই? ফিরে গেছে মানে কি? কানে শোনো না? বিয়ে শাদী হয়েছে, এখন এত পড়াশোনা কিসের? আর মিঠিকে যেতে দিয়েছ কেন? পড়াশোনা করবে না তো কি করবে? মেয়ে মানুষ বেশি শিক্ষিত হইলে স্বামীর ভক্তি শ্রদ্ধা করে না। আমার মেয়ে পড়াশোনা করবে, আর ডিভোর্স করিয়ে দেব শীঘ্রই। মগের মুল্লুক, আমার প্রতি একবার অন্যায় করেছ, মেনে নিয়েছি। সেম আমার মেয়ের সাথেও তোমরা অন্যায় করেছ, সেটাও মুখ বুঝে মেনে নিয়েছি। জেলের ঘানি এখনও টানাচ্ছি না, শুকুর করো। আচমকা মোশাররফ সাহেবের কলার চেপে ধরলেন মতিউর রহমান। শালা, একদম মুখ সামলে মাটির তলে পুঁতে দেব। আর শোন, কারো বাবার সাধ্য নেই আমাদের জেলের ঘানি টানানোর, আর আমরা যা ঠিক করব তাই। এই বাড়িতে আমাদের কথাই সব। এক পর্যায়ে একজন আরেকজনের কলার চেপে ধরলেন। শেহজাদ ছাড়িয়ে নিয়ে বলল, এই সব কি করছেন আপনারা? এই ছেলে বেশি প্যাক প্যাক করবি না, মিঠিরে আনার ব্যবস্থা কর, ও এখানেই থাকবে। আমি নতুন বাসা নিয়েছি, আপনাকে আগেও জানিয়েছি। নতুন বাসার মাইরে বাপ, মিঠি এখানেই থাকবে। 3 তলার অ্যাপার্টমেন্টটা ওর, আর মিঠির সম্পূর্ণ ঘর ওর বাপে সাজাইয়া দিব। এটাই লাস্ট কথা। শেহজাদ কিছু বলতে নিবে, থামিয়ে দিয়ে বলল, একদম চুপ। মিঠি ফকিন্নির মাইয়া না, বিলাসবহুল জীবন পেয়েছে ছোট থেকে, ওর আদর যত্নের কমতি করি নাই। তাই এখন থেকে মিঠি আমাদের চোখের সামনেই থাকবে, যতদিন না 18 বছর হয়েছে ততদিন। 18 বছরের ব্যাপারটা মোশাররফ সাহেব বুঝতে পারলেও শেহজাদ বুঝতে পারল না। 18 বছর কেন? মিঠি চাইলে সবসময় থাকতে পারে। সে তুমি বুঝবে না। মোশাররফ সাহেব বললেন, স্বপ্ন দেখো মতিউর রহমান, স্বপ্ন দেখো, পূর্ণ হবে না। তাহলে বাপ বেটি একজনরেও বাঁচার দরকার নেই, দুইজনরেই মাটির তলে পাঠিয়ে দেব। থ্রেট দিচ্ছ আমায়? সোজা আঙুলে ঘিট না উঠলে বাঁকাতে হয়। আমি থ্রেট ছাড়া আর কিছু দিতে পারি না। চোয়াল শক্ত রাখলেন মোশাররফ সাহেব। মতিউর রহমানের অত্যাচার সহ্য হচ্ছে না, কিছুতেই এই বাড়ি দেওয়া যাবে না। বেরিয়ে যেতে নেই।
এই তুমি আবার কই যাচ্ছ? যেখানে ইচ্ছা সেখানে। মিঠির কাছে ওর স্বামী থাকবে, তুমি না। বাসায় যাও মোশাররফ, নয়তো খারাপ হবে। কি করবে তুমি? শেহজাদের ভালো লাগছে না এসব কিছু বললেও মূল্যায়ন করছে না। শেহজাদ, তুমি মিঠির বাসায় যাও। ও কেন যাবে? ও মিঠির স্বামী। কি হলো শেহজাদ? যাও, দাঁড়িয়ে আছো কেন? দোটানায় পড়ল শেহজাদ। মোশাররফ, বাসায় যাও, নয়তো সত্যি আজ খারাপ হবে। শেহজাদ ওনাকে বুঝিয়ে বাসায় পাঠিয়ে দিলেন। যাও মিঠির বাসায়, আমি ওকে ফোন করে বলে দিব তুমি আসছো এবং থাকবে। চলবে। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, এবং এই গল্পটি যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক এবং গল্পের শেষে গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।